my loving students and my followers, আজকে আমাদের ক্লাস দেখো বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য, that is translation from Bengali to English because we need this practice, otherwise we cannot clear our idea. আমার আগের ক্লাসগুলোতে আমি টেন্স, ভয়েস, গ্রামারের অনেক কিছু করেছি। এখন তাদের অ্যাপ্লিকেশনগুলো, তাদের প্রয়োগগুলো ঘটাবো। তোমরা যত ট্রান্সলেশন করবে, ছোট গল্প যত পড়বে বা পড়া শুনবে, তত তোমাদের ইংলিশটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। ঠিক আছে? তাহলে চলো, আজকে তুমি কোথায় থাকো, এটা একটা প্রশ্নবোধক বাক্য। এইসব বাক্যগুলো দেখবে আমাদের দৈনন্দিন কার্য প্রণালীতে দেখবে এই ধরনের বাক্য আমাদের কিন্তু সব সময় লিখতে হয়, বলতে হয় ইংরেজিতে, তাই না? তাহলে দেখো, তুমি কোথায় থাকো, ফার্স্ট আসো, এটাকে আগে একটু ভাবো। এটা ইন্টারোগেটিভ বাক্য আছে না, কোথায় থাকো, প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রথমে আসো, তুমি থাকো, যদি এটুকু বলো তুমি থাকো, ইউ লিভ। ক্লিয়ার? কেন? তুমি, এটা আমার সাবজেক্ট, ক্লিয়ার হও, এটা আমার সাবজেক্ট, আর থাকো এটা আমার ভার্ব। ক্লিয়ার? তাহলে এই ভার্বের শেষ উচ্চারণ কি আছে? ই এ ও, তার মানে থাকো, ও উচ্চারণে গিয়ে বাংলা ক্রিয়াপদ শেষ হলো। আমি তোমাদের বারবার বলি, যখন ইংরেজিতে লিখবে বা বলবে, বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণটা দেখে ভার্বের গঠনটা তোমাদের ঠিক করতে হবে। ক্লিয়ার? তাহলে থাকো, ও উচ্চারণে গিয়ে শেষ হলো, এ ই ও উচ্চারণে গিয়ে যদি বাংলা ক্রিয়া শেষ হয়, তাহলে আমরা কোন টেন্সে লিখি? সিম্পল প্রেজেন্ট টেন্সে, অ্যাক্টিভ ফর্মে লিখি, তাই না? কারণ সাবজেক্ট এখানে আছে, সাবজেক্ট নিজেই যখন কাজ করে তখন অ্যাক্টিভ। তাহলে তার গঠনটা কি? সাবজেক্ট আর V1, এটা আমাদের লিখতে হয়। আমাদের সাবজেক্ট লিখতে হয়, আর কি লিখতে হয়? V1 লিখতে হয়। কখন? যখন আমাদের বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণ ই এ ও হয়, তখন আমাদের যে ফর্মটা লিখতে হয় সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ ফর্ম, অর্থাৎ সাবজেক্ট V1 দিয়ে বাক্যটা করতে হয়। ঠিক আছে? তাহলে তুমি থাকো, থাকা আর বাস করা একই। তাহলে তুমি বাস করো, ইউ লিভ। ক্লিয়ার? এটা বাস করা। এবার আসো, কোথায় থাকো, তাহলে এটা আমার ইন্টারোগেটিভ বাক্য। তাহলে আমাদের ইন্টারোগেটিভ বাক্যের গঠনটা কি? আমরা কিভাবে এই প্রশ্নবোধক বাক্যটাকে তৈরি করতে পারবো? এর গঠন কি? এর গঠনটা আমরা কি জানি? খেয়াল করো। প্রথমে আমাদের কোথায় আছে ডব্লিউএইচ লিখতে হবে, তারপরে আমাদের হেল্পিং ভার্ব দিতে হবে, তারপর আমাদের সাবজেক্ট দিতে হবে, তারপর আমাদের মেন ভার্ব দিতে হবে, ইন্টারোগেশন সাইন। এটা হচ্ছে আমাদের প্রশ্নবোধক বাক্য গঠনের স্ট্রাকচার। এইটাকে ফলো করে তোমাদের এই বাক্যটাকে তৈরি করতে হবে। তাহলে দেখো, আমার এখন কি দরকার আছে? আমার এখন হেল্পিং ভার্ব দরকার। আমার সাবজেক্ট আছে, মেইন ভার্ব আছে, আমার হেল্পিং ভার্ব দরকার। হেল্পিং ভার্ব কারা, সেই আলোচনাও আমি আমার আগের ক্লাসগুলোতে করে রেখেছি, সেখানে একটু দেখবে। হেল্পিং ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, শুড, উইল, উড, কুড, ক্যান, কুড, মে, মাইট, এরা হেল্পিং ভার্বের কাজ করে। ঠিক আছে? কিন্তু এখানে দেখো, তোমার এই জায়গাটায় এখানে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নাই। এখানটায় এই V1টা মেন ভার্ব হয়ে আছে, কারণ হেল্পিং ভার্ব থাকতে গেলে তো মেন ভার্বের আগে থাকতে হয়। এই জায়গাটায় তোমার কি থাকতে হয়? এই জায়গাটায় তোমার হেল্পিং ভার্ব থাকার কথা, কিন্তু এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। তাহলে তোমার মেন ভার্ব থেকে এখন হেল্পিং ভার্ব বের করে আনতে হবে। তাহলে এই যে লিভ, খেয়াল করো, এই যে লিভ, ঠিক আছে, এটাকে আমরা কি বলি? V1। যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মকে তুমি যদি ভাঙো হেল্পিং ভার্ব পাওয়ার জন্য, তাহলে তার গঠনটা হবে এই রকম। হেল্পিং ভার্ব হয়ে যাবে ডু, আর মেন ভার্ব হয়ে যাবে লিভ। তাহলে ডু আর লিভ মিলে লিভ হয়। ঠিক আছে? যখন তুমি বাক্যে হেল্পিং ভার্ব পাবে না এইখানে, তখন তোমার মেন ভার্ব থেকে ভেঙে হেল্পিং ভার্ব আনতে হবে। যদি দেখো মেন ভার্বটা তোমার প্রেজেন্ট ফর্মে আসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে, তখন তার হেল্পিং ভার্ব, যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মকে ভাঙলে হেল্পিং ভার্ব চিরকাল ডু হবে, আর মেন ভার্ব ওই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যদি এটা পাস্ট টেন্স হতো, লিভড,
লিড, তাহলে একে ভাঙলে কি হতো, এটা তোমার হেল্পিং ভার্ব হয়ে যেত, আর এটা কিন্তু V1 ফর্মেই থাকতো। ঠিক আছে, এটা তোমার হেল্পিং ভার্ব, এটা তোমার মেন ভার্ব। ক্লিয়ার? এইভাবে যদি লিভস থাকতো, যদি তোমার এস যুক্ত থাকে, তাহলে এটা হেল্পিং ভার্ব হয়ে যাবে ডাস, আর মেন ভার্ব হয়ে যাবে লিভ। এই জিনিসটা আমি বহুবার তোমাদেরকে দেখিয়েছি, তোমরা দেখবে আমার আগের ক্লাসগুলোতে। এই যখন হেল্পিং ভার্ব থাকে না, তখন মেন ভার্ব থেকে তোমার কিভাবে হেল্পিং ভার্ব বের করে আনতে হয়, কারণ ইন্টারোগেটিভ বাক্যের জন্য আমার তো হেল্পিং ভার্ব লাগবেই। তাহলে আমার হেল্পিং ভার্ব ছাড়া তো ইন্টারোগেটিভ বাক্য বানাতে পারবো না। বাক্যে আবার হেল্পিং ভার্ব নেই, তখন মেন ভার্ব থেকে এইভাবে ভেঙে আনতে হবে। এই ভাঙার নিয়মটা যে কোনো ভার্বের ক্ষেত্রে একই রকম, দেখবে আমার আগের ক্লাসগুলোতে এগুলো আমার দেওয়া আছে। তাহলে চলো এখন আমি এই বাক্যটাকে আমি এবার কিভাবে লিখবো দেখো, বাক্যটাকে লেখা শেখো। তাহলে কোথায় কোথায়, এই যে কোথায়, এর জন্য আমার একটা ইন্টারোগেটিভ প্রোনাউন লাগবে। কোথায় বলতে আমরা কি বুঝি, হোয়ার। হোয়ার, এই যে আমার ডব্লিউএসটা বসে গেল, হোয়ার কোথায়। এবার আমার হেল্পিং ভার্ব বসাতে হবে, তাই না? তাহলে হেল্পিং ভার্ব কি আছে, ডু, তাহলে বসিয়ে দিই ডু। এবার আমাকে কি বসাতে হবে, সাবজেক্ট। সাবজেক্ট আছে তুমি, ইউ। ঠিক আছে, এবার বসাতে কি হবে, মেন ভার্ব V1, তাহলে লিভ। ক্লিয়ার? তাহলে হোয়ার ডু ইউ লিভ ইন্টারোগেটিভ। এইভাবে তোমার বাক্যগুলো লেখা শিখতে হবে। ক্লিয়ার? এবার চলো, আমি তোমাকে চিনি চিনি না, তাহলে আগে এইটুকু আসো, আমি তোমাকে চিনি। ক্লিয়ার? এইটুকু আগে আসো। তাহলে আমি হচ্ছে সাবজেক্ট আই। এবার তোমার এই যে ভার্বটা, বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণ কোথায় গিয়ে শেষ হলো, ইতে, চিনি, ই। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমার এটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে লিখতে হবে। একটু আগে আলোচনা করেছি যে বাংলা ক্রিয়া যদি ই এ ওতে শেষ হয়, তাহলে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে লিখবো, সেখানটায় সাবজেক্ট V1, তাহলে চেনা ইংরেজি কি আছে, নো। তাহলে এটা আমার V1 হয়ে গেল, এটা সাবজেক্ট, এটা আমার V1 মেন ভার্ব হয়ে গেল। আমি চিনি তোমাকে, ইউ। ঠিক আছে, তাহলে আমি চিনি তোমাকে। এবার আমার নাবাচকটা আনতে হবে, না। ক্লিয়ার? এই নায়ের গঠনটা কি, নায়ের গঠনটা কি, না কি করে আমরা নাবাচক বাক্য বানাবো, তার বাক্যের গঠনটা কি হবে। আবার দেখো, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস নট প্লাস মেন ভার্ব। ঠিক আছে ব্যাপারটা? তাহলে এই ফর্মে কিন্তু আমার নাবাচক বাক্যটা বানাতে হবে, অর্থাৎ নট বসাতে গেলে আমার হেল্পিং ভার্বের পরে নট বসাতে হবে। এই যতক্ষণ এই স্ট্রাকচারটা ফিল আপ না হবে, ততক্ষণ তুমি এই নাবাচক বাক্যটা বানাতে পারবে না। ক্লিয়ার? তাহলে চলো, আই নো ইউ, আমি তোমাকে চিনি, কিন্তু এইখানে ঠিক আগের মতো সমস্যা এসে দাঁড়ালো যে এই নোটা এখানে মেন ভার্ব আছে, এর আগে কোনো হেল্পিং ভার্ব নেই। তাহলে হেল্পিং ভার্ব না থাকলে আবার আমাকে হেল্পিং ভার্ব বের করে নিতে হবে, কারণ হেল্পিং ভার্ব না পাওয়া পর্যন্ত তুমি বাক্যের নট বসাতে পারবে না। ঠিক আছে, তাহলে নো, ANOW, নোটা কি আছে, V1, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম আছে নিউ, তাহলে এবং পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3টা আছে নোন। তাহলে নোকে ভাঙলে আগের মতো এখানে ডু হবে, আর এখানে এই ভার্বের প্রেজেন্ট ফর্মই হবে। ঠিক আছে, এইটা তোমার কাছে হেল্পিং ভার্ব, এটা তোমার কাছে মেন ভার্ব। ক্লিয়ার? তাহলে আমার এবার হেল্পিং ভার্ব পেয়ে গেলাম, তাহলে আমি কি লিখবো, ওই স্ট্রাকচার অনুযায়ী সাজাবো, অর্থাৎ এই স্ট্রাকচার অনুযায়ী সাজাবো। তাহলে সাবজেক্ট আই বসানো আছে, এবার হেল্পিং ভার্ব পেলাম ডু। ক্লিয়ার? এবার নট বসাতে বলছে, হেল্পিং ভার্বের পরে নট বসালাম, তারপরে কি বলছে, মেন ভার্ব বসাও, তার মানে নো, আই ডু নট নো ইউ। হয়ে গেল, আমি তোমাকে চিনি না। ঠিক আছে, তাহলে প্রশ্নবোধক বাক্য থাকলে তুমি কিভাবে বাক্যটা তৈরি করবে, নাবাচক বাক্যটা থাকলে তুমি কিভাবে বাক্যটা তৈরি করবে। ঠিক আছে, এইভাবে বাক্যগুলো গঠনটা তোমাকে শিখে নিতে হবে। দে উইল হেল্প ইউ ইন রাইটিং অ্যাজ ওয়েল অ্যাজ when you go to speak English, isn't it? তাহলে এবার আসো, সে আমাকে সাহায্য করে, এখানে বাংলা ক্রিয়াপদ লাস্ট উচ্চারণ আছে এ, তার মানে এটাও আমার সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে লিখতে হবে। সে মানে এখানে আমার সাবজেক্ট। ঠিক আছে, এবং সাহায্য করা এটা আমার কাছে আছে ভার্ব,
সাহায্য করেস, তাহলে সে হি করে দিলাম অথবা সি করো, যেটা ইচ্ছা। তারপরে আসো, আমার কি লিখতে বলছে দেখো, এটা আমার সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, তার মানে সাবজেক্ট V1। ক্লিয়ার? এটা আমার কাছে কি আছে, সাহায্য করে, এটা V1 লিখতে হবে, কারণ বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণ ও-তে শেষ হচ্ছে। এবার এটা আমার থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তাই এর সাথে যুক্ত হবে এস, তাহলে হি হেল্পস মি, তাহলে সে আমাকে সাহায্য করে। ক্লিয়ার? এইভাবে তোমাদের বাক্যগুলোকে শিখতে হবে। তবে কি সবার আগে তোমাদেরকে আমি ওর জন্য আমার ক্লাসগুলো ফলো করলে দেখতে পাবে আমি টেন্স, ভয়েস, ন্যারেশন এগুলো আমি করিয়ে রেখেছি। তো টেন্স, ভয়েস অ্যাটলিস্ট তোমাদেরকে আগে ওখান থেকে আইডিয়াটা তৈরি করে নিতে হবে, কোন উচ্চারণে আমি কোন টেন্সটা ব্যবহার করব বা কোন অ্যাক্টিভ করব না প্যাসিভ করব, সেই জিনিসগুলো ওই ক্লাসগুলোকে ফলো করে একটু দেখে নিলে তোমাদের বাক্য গঠনে আরও সোজা হয়ে যাবে। ঠিক আছে ব্যাপারটা? এবার দেখো, তোমরা সময় নষ্ট করছো। এবার আসো দেখো, নষ্ট করা ক্রিয়াপদ, বাংলা ক্রিয়াপদ নষ্ট করা। ঠিক আছে? যে শব্দের দ্বারা কাজ বোঝায় তাকে আমরা ক্রিয়াপদ বলি বা ইংরেজিতে ভার্ব বলি। তাহলে নষ্ট করছো তার মানে করিতেছো, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। বুঝতে পেরেছো? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি কি বসে, সাবজেক্ট অ্যামিজারের কোনো একটি, আর V1 এর সাথে আইএনজি যোগ, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। তাহলে তোমরা, তুমি বা তোমরা, ইউ, কারণ ইউতে সিঙ্গুলার হয়, ইউতে তুমিও হয়, ইউতে তোমরাও হয়, সিঙ্গুলারও হয় প্লুরালও হয়। ঠিক আছে? তাহলে তোমরা, এবার ইউ এর সাথে আমি কি বসাবো, অ্যামিজারের আর বসাবো। ক্লিয়ার? কেন? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এর গঠনটা কি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V1 এর সাথে আইএনজি যোগ, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাক্যের গঠন। ঠিক আছে? তাহলে ইউ এর সাথে আমি কি বসাবো, আর বসালাম। এইবার নষ্ট করা, তাহলে ইউ আর, আমরা জানি ওয়েস্টিং, ওয়েস্ট মানে নষ্ট করা, ইউ আর ওয়েস্টিং টাইম, সময়কে নষ্ট করছো। ঠিক আছে? ইউ আর ওয়েস্টিং টাইম। ক্লিয়ার? তাহলে এইভাবে তোমরা বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণ অনুযায়ী টেন্সটা কি ধরনের হবে, তাকে লিখতে হবে কিভাবে, সেই জিনিসগুলো ফলো করো। সে একটি কম্পিউটার কিনেছে, এই যে কেনা, বাংলা ক্রিয়াপদ কেনা, তার উচ্চারণের শেষে আমরা কি পেয়েছি, ছেছি ছো, একে আমরা কি বলবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার দেখো এটা অ্যাক্টিভ না প্যাসিভ, দেখো সে কর্তা, সে নিজেই কাজটি করেছে, তার মানে অ্যাক্টিভ, তাই না? প্যাসিভ হলে এখানে হয়ে যেত কেনা হয়েছে, হ চলে আসতো না। প্যাসিভ মানে হওয়া ক্রিয়াপদ, আর অ্যাক্টিভ মানে করা ক্রিয়াপদ। ক্লিয়ার ব্যাপারটা? সে একটি কম্পিউটার কিনেছে, দেখো তাহলে হি করে দিলাম। ক্লিয়ার? আর প্রেজেন্ট পারফেক্টের গঠনটা আমরা কি জানি, প্রেজেন্ট পারফেক্টের গঠনটা আমরা কি জানি সেটা একটু মনে করে নাও, হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3, এটা হচ্ছে ভার্বের গঠন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ক্লিয়ার? তাহলে হি এর সাথে আমার হ্যাজ হবে না হ্যাভ হবে, হ্যাজ হবে। কেন? থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ হয় আর সবার ক্ষেত্রে হ্যাভ হয়। তাহলে সে একটি কম্পিউটার কিনেছে, তার মানে হি হ্যাজ, কেনা ইংরেজি বাই, তার 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বট, BOUGHT, তার মানে হি হ্যাজ বট, সে কিনেছে। কি কিনেছে? একটি কম্পিউটার, আ কম্পিউটার। বাক্যটা শেষ হলো এইভাবে। ঠিক আছে? এবার দেখো সে ভালো ফল করেনি, তাহলে এখানটায় করেনি আছে, নাবাচক। করলে কি বলতাম আমরা, করেছে, তাই না? অথবা করেছিল, তাকে নাবাচকে নিয়ে গেলে আমরা কি বলবো, করেনি। তাহলে এটাকে যদি আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখি, তাহলে দেখো সে ভালো ফল করেছে,
এটা আগে আমরা ভাবি। করেছে, তাহলে এখানে সাবজেক্ট সে, সে নিজেই কাজ করেছে, তাহলে ভার্বের শেষ উচ্চারণ ছেছি ছোতে গিয়ে শেষ হচ্ছে, যদিও এটা নাবাচক আছে, তাহলে এটা আমার প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভে লিখতে হবে, কর্তা নিজে কাজ করেছে। তাহলে হি হ্যাজ, এর সাথে হ্যাজ মেড আ গুড রেজাল্ট, আ গুড রেজাল্ট, ঠিক আছে। তাহলে হি হ্যাজ মেড এ গুড রেজাল্ট। এইবার দেখো এটা আমার কাছে হেল্পিং ভার্ব, এটা আমার কাছে মেন ভার্ব। বাক্যে যখন দুটো ভার্ব থাকে এই রকম, তখন প্রথমটাকে আমরা বলবো হেল্পিং ভার্ব, পরেরটাকে বলবো মেন ভার্ব। ক্লিয়ার? তাহলে এইবার আমার আছে নাবাচক নি, করেননি, তাহলে এই জায়গাটায় আমার কি করতে হবে? নট বসিয়ে দিতে হবে। ক্লিয়ার? এখানে আমার আর ভার্বকে ভাঙানোর প্রশ্ন নেই। কেন? এখানটা হেল্পিং ভার্ব আছে, হেল্পিং ভার্ব থাকলে তারপরে নট বসিয়ে দাও। হি হ্যাজ নট মেড এ গুড রেজাল্ট, ঠিক আছে। এবার দেখো তুমি পরের বার ভালো ফর করবে, এই যে বাংলা ক্রিয়াপদ করা, তার শেষ উচ্চারণ যদি বে বো বাতে শেষ হয়, তাহলে আমরা জানি এটা আমাদের ফিউচার, সিম্পল ফিউচার টেন্সে বাক্যটা লিখতে হবে। এবং এখানে তুমি, এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট নিজেই করবে, তার মানে এটা সিম্পল ফিউচারের অ্যাক্টিভই লিখতে হবে। সিম্পল ফিউচারের অ্যাক্টিভের গঠন কি? শ্যাল উইল V1 ভার্বের গঠন। তাহলে তুমি, ই ইউ, ইউ এর সাথে শ্যাল উইলের উইল, আয়ের সাথে শ্যাল, উইয়ের সাথে শ্যাল, ইউ এর সাথে উইল, তাহলে ইউ উইল মেক, এটা ভার্বের V1। তাহলে আমরা ফর্মুলাটা কি জানি? সিম্পল ফিউচারের শ্যাল উইল V1 ভার্বের ফর্ম। তাহলে ইউ উইল মেক আ গুড রেজাল্ট, আ গুড রেজাল্ট, ঠিক আছে। বলছে পরের বার, তাহলে আমি কি করব? নেক্সট টাইম, নেক্সট টাইম, পরের বার, ঠিক আছে। তাহলে দেখো কত সহজে তুমি এই ধরনের বাংলা বাক্যগুলোকে কত সহজে ট্রান্সলেট করে দিতে পারছো। এগুলো যত বেশি প্র্যাকটিস করবে, দেখবে এরপরে ছোট ছোট প্যারা, কি সুন্দর ছোট ছোট লেটার তোমরা নিজেরাই লিখতে পারছো। ক্লিয়ার ব্যাপারটা? শুধু টেন্স আর ভয়েসের গঠন দেখো, কোন উচ্চারণে কোন স্ট্রাকচারটা আমার বসাতে হবে, নাবাচকের ক্ষেত্রে কিভাবে আমাকে বসাতে হয় নটটা, কিভাবে ইন্টারোগেটিভ বাক্য হেল্পিং ভার্ব না থাকলে হেল্পিং ভার্ব আনতে হয়, এই যে নিয়মাবলী যদি তোমরা শিখে ফেলতে পারো, দেখবে খুব তাড়াতাড়ি বিষয়গুলো কিন্তু অনুধাবন করতে পারবে। ঠিক আছে? তাহলে নেক্সট টাইম আমি তোমাদেরকে একটা ছোট ব্যাংকে তোমরা একটা অ্যাকাউন্ট খুলতে চাও, ঠিক আছে, সেভিংস অ্যাকাউন্ট, সেখানটায় কী ধরনের একটা অ্যাপ্লিকেশন তোমাদেরকে জমা দিতে হবে, কিভাবে লিখবে, আমি খুব ছোট করে সেটা আমি তোমাদেরকে লেখা শেখাবো। ক্লিয়ার ব্যাপারটা? Follow me and stay with me. If you think you are getting help, then you don't forget to like and share my channel, so that many like you can get help from my classes. Isn't it? Thank you for today. Stay well.